তো আমরা পড়তেছিলাম হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন চ্যাপ্টার থেকে আমাদের যেই টপিকগুলো আজকে পড়ার কথা সেগুলো হচ্ছে কোষ বিভাজন কি, কোষ বিভাজনের প্রকারভেদ, কোষচক্র কি, কোষচক্রের গুরুত্ব, মাইটোটিক ইন্ডেক্স কি, অ্যাপোপ্টোসিস কি, নেক্রোসিস কি। তো আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। কোষ বিভাজন কাকে বলে? যে প্রক্রিয়ায় একটা কোষ বিভাজিত হয়ে একাধিক কোষের সৃষ্টি করে তাকে বলে কোষ বিভাজন। আচ্ছা, কোষ বিভাজনের প্রকারভেদ, কয় প্রকারের কোষ বিভাজন হয়? 3 প্রকার। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আমরা প্রত্যেকটা কোষ বিভাজনের প্রকারভেদ থেকে 4টা করে পয়েন্ট আলোচনা করবো ইনশাল্লাহ, যেখান থেকে একটা কোয়েশ্চেন আপনি পরীক্ষায় কমন পাবেন, এটা মোটামুটি শিওর। এমসিকিউ একটা কমন পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। আমরা প্রথমে জানবো অ্যামাইটোসিস কাকে বলে। অ্যামাইটোসিস কি? আচ্ছা, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ জটিল কোনো প্রক্রিয়া ছাড়া সরাসরি বিভাজিত হয় এবং 2টা কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। আমি আরেকবার বলি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ জটিল কোনো প্রক্রিয়া ছাড়া সরাসরি বিভাজিত হবে এবং 2টা কোষের সৃষ্টি করবে তাকে আমরা বলবো অ্যামাইটোসিস কোষ বিভাজন। ক্লিয়ার? 2 নম্বর, অ্যামাইটোসিস কোষ বিভাজনকে কি নামে ডাকা হয়? উত্তর হচ্ছে অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? কেন অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়? কারণ পরীক্ষায় কিভাবে লিখবেন আমি সেভাবেই বলতেছি, সেভাবেই শোনেন। অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়? উত্তর লেখার সময় প্রথমে জ্ঞানমূলক বলতে হবে, পরে অনুধাবনমূলক বলতে হবে, তাহলেই আপনি 2 মার্ক পাবেন। শুধু অনুধাবন বলে গেলে 1 মার্ক পাবেন। এজন্য মনোযোগ দিয়ে শুনতে হবে, অ্যান্সার কীভাবে করতে হয়। আমি যেভাবে বলতেছি এভাবেই নিজের মতো করে অ্যান্সারটা করবেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে অ্যামাইটোসিসকে কী নামে ডাকা হয় এবং কেন? উত্তর, অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। তারপরে লিখতে হবে, যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ জটিল কোনো প্রক্রিয়া ছাড়া সরাসরি বিভাজিত হয়, 2টি কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। যেহেতু অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ জটিল প্রক্রিয়া ছাড়া সরাসরি বিভাজিত হয়, এই জন্য অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়ে থাকে। দ্যাটস ইট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা জানলাম যে অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলে। এবার আমরা জানবো যে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে। মনোযোগ দিয়ে শুনবেন। অ্যামাইটোসিস কোষ বিভাজন সাধারণত এককোষী জীবে ঘটে। কোথায় ঘটে? উদাহরণ হিসেবে বলতে পারি ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদি। তাহলে এই জীবগুলোতে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। ক্লিয়ার? এবং অ্যামাইটোসিস থেকে 4 নম্বর পয়েন্ট, অ্যামাইটোসিসের গুরুত্ব। মনোযোগ দিয়ে বুঝতে হবে, যেহেতু অ্যামাইটোসিস কোষ বিভাজন এককোষী জীবে ঘটে, আর এককোষী জীব যখন বিভাজিত হবে তখন তো কোষ 2টা হয়ে যাবে। তাহলে 2টা মানে 2টা আলাদা আলাদা জীব, অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজনের ফলে জীবের বংশ বৃদ্ধি ঘটবে। কি ঘটবে? তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব কি? অ্যামাইটোসিস কোষ বিভাজনের ফলে জীবের বংশ বৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি ঘটবে। অ্যামাইটোসিসের ফলে জীবের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধিপ্রাপ্ত হবে না। ক্লিয়ার? কারণ তো কোষই আছে একটা, ওই আবার বৃদ্ধি পাবে কি? বুঝেন নাই? এই আর কি। তাহলে অ্যামাইটোসিস থেকে 4টা টপিক আমাদের জানলেই হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা জানবো মাইটোসিস সম্পর্কে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা খ নাম্বারের প্রশ্ন পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা আছে। কি নাম্বার বলছি? খ নাম্বার। বাট এগুলা থেকে এমসিকিউ আসতে পারে, এগুলা থেকে ইউজুয়ালি ক নাম্বারের প্রশ্ন হয় না। আচ্ছা, আমরা জানবো মাইটোসিস কাকে বলে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস একবার এবং সাইটোপ্লাজমে একবার বিভাজিত হয়, ফলে নতুন 2টা কোষের সৃষ্টি ঘটে এবং নতুন সৃষ্ট কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা, আকার, আকৃতি, গঠন এবং গুণাগুণ হুবহু মাতৃকোষের মতো হয়, তাকে বলে মাইটোসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলবো? যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই একবার বিভাজিত হবে এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা, আকার, আকৃতি, গঠন এবং গুণাগুণ সব হুবহু মাতৃকোষের মতো হবে, তাকে বলা হবে মাইটোসিস কোষ বিভাজন। 2 নম্বর, মাইটোসিসকে কি নামে ডাকা হয় এবং কেন? উত্তর, মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয়। কি বলা হয়? সমীকরণিক বিভাজন বলা হয়। মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়? উত্তর ওই যে আগের মতো করে বলতে হবে। মাইটোসিস, প্রথমে মাইটোসিসের সংজ্ঞা, যে যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই একবার বিভাজিত হয়, ফলে নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা, আকার, আকৃতি, গঠন এবং গুণাগুণ মাতৃকোষের মতো হয়, তাকে মাইটোসিস বলে। যেহেতু মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা, আকার, আকৃতি, গঠন এবং গুণাগুণ হুবহু মাতৃগুণ সম্পন্ন হয় বা মাতৃগুণের সমান সমান হয়, এই জন্য মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। তাহলে মাইটোসিসকে ইকুয়েশনাল বিভাজন বলা হয় বা সমীকরণিক বলা হয়। কেন বলা হয়? কারণ নতুন সৃষ্ট কোষ আর মাতৃকোষ ইকুয়াল বা সমান, এই জন্য এটাকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়ে থাকে। বোঝা গেছে? কোনো সমস্যা?
তাহলে আমরা জানলাম যে মাইটোসিস কী নামে ডাকা হয় এবং কেন ডাকা হয়। 3 নাম্বার পয়েন্ট, মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস দেহকোষে ঘটে। এক কথায় উত্তর শেষ। মাইটোসিস কোথায় ঘটে? অর্থাৎ আমার দেহে যত কোষ আছে সব জায়গায় কী ঘটবে? তাহলে আমাকে বলেন তো জননাঙ্গে কোন কোষ বিভাজন ঘটে? মাইটোসিস। অনেকেই বলবে জননাঙ্গে মিওসিস কোষ বিভাজন ঘটে। জনন কথা শুনলেই আমার মাথার মধ্যে শুধু মিওসিস ঘটে, কথাটা ভুল। জনন অঙ্গ মানে দেহ, তাহলে দেহ মানেই দেহকোষ মানেই মাইটোসিস। তাহলে জনন অঙ্গে কোন কোষ বিভাজন ঘটবে? মাইটোসিস কোষ বিভাজন। কিন্তু জনন মাতৃকোষে কি ঘটবে? মিওসিস। ক্লিয়ার? কথাটা বুঝতে হবে যে কি বলছে কোয়েশ্চেনে। যাই হোক, তাহলে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? দেহকোষে ঘটে। যেমন আমাদের চোখ, কান, নাক, মুখ, হাত এবং জনন অঙ্গ ইত্যাদি সকল অঙ্গে আমাদের মাইটোসিস কোষ বিভাজন ঘটবে। মাইটোসিস কোষ বিভাজন থেকে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব কি? মাথার মধ্যে যদি ঘেলু থাকে তাহলে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব পড়তে হবে না, এমনিই বোঝা যাবে। আমি বলছি মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে ঘটে, যার ফলে দেহকোষের সংখ্যা বৃদ্ধি পায়। কি হয়? দেহকোষের সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে মাইটোসিস কোষ বিভাজনটা দেহকোষে ঘটার কারণে সমগুণ সম্পন্ন অসংখ্য দেহকোষের সৃষ্টি হয়, বিধায় আমাদের দেহকোষের সংখ্যা বৃদ্ধি পায়। দেহকোষের সংখ্যা বৃদ্ধি পেলে উদ্ভিদ এবং প্রাণী দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ মাইটোসিসের 1 নম্বর গুরুত্ব হচ্ছে দেহকোষের সংখ্যা বৃদ্ধি করে। 2 নাম্বার, উদ্ভিদ এবং প্রাণীকে দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত করে। 3 নাম্বার, এই যে আমাদের দেহ, আমরা যে গোসল করার সময় ডলি ময়লা বের হয়, এটা আসলে বাইরে ধুলাবালু নয়, এগুলো আমাদের দেহের মৃত কোষ। অর্থাৎ আমাদের দেহের কোষগুলো প্রতিনিয়ত মরে যাচ্ছে এবং মৃত কোষগুলো আমাদের মাইটোসিস কোষ বিভাজন আবারও রিপ্লেস করে দিচ্ছে, এটাকে বলা হয় ক্ষয়পূরণ। তাহলে আমাদের দেহ প্রতিনিয়ত ক্ষয় হয়, এই ক্ষয়পূরণ করে মাইটোসিস। মাইটোসিসের আর একটা গুরুত্ব হচ্ছে মাইটোসিস জাইগোটে ঘটে। জাইগোটে মাইটোসিস ঘটার কারণে এককোষী জাইগোট বিভাজিত হয়ে বহুকোষী সন্তান বা জীবের সৃষ্টি করে থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে মাইটোসিসের গুরুত্ব বা ভালো দিক। মাইটোসিসের এতগুলো ভালো দিকের মধ্যে কিছু খারাপ দিকও আছে। কি খারাপ দিক? আমরা জানি যে একটা নির্দিষ্ট সময় পরে জীবের বৃদ্ধি বা প্রাণীদের বৃদ্ধি কী হয়ে যায়? বন্ধ হয়ে যায়। যেমন 20 বছর বয়সের পরে মানুষের বৃদ্ধি মোটামুটিভাবে বন্ধ হয়ে যায়। তো আমি যদি নখটার কথা বলি, আমি একটু আগে বললাম সেটা হচ্ছে আমার এই নখের বৃদ্ধি এই পর্যন্তই কমপ্লিট। এখন আমার নখের মধ্যে যেই দেহ কোষগুলো আছে এই কোষগুলোতে আর কোষ বিভাজন বন্ধ হয়ে গেছে, যার কারণে এটা অতটুকু গেছে আর লম্বা হচ্ছে না। এখন কোনো কারণে এইখানকার কোষ বিভাজনটা যদি নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, মাইটোসিসের কন্ট্রোল যদি আর না থাকে, মাইটোসিস চলতেইছে, তাহলে কী হবে? এইখানে অনেকগুলো দেহকোষ তৈরি হবে এবং এদেরকে থাকার জন্য একটা জায়গা লাগবে, একটা কোষপিণ্ড তৈরি হবে, যেটাকে আমরা বলবো টিউমার। অর্থাৎ অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে আমাদের দেহে টিউমার তৈরি হইতে পারে বা ক্যান্সার তৈরি হইতে পারে। টিউমার আবার ক্যান্সার কী জিনিস, কীভাবে হলো? আমি বলছিলাম একটু আগে, টিউমার 2 প্রকার, বিনাইন টিউমার এবং মেলিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার শুধুই টিউমার, মেলিগন্যান্ট টিউমারকেই বলা হয় ক্যান্সার। একটা মজার কথা আপনাদেরকে বলি, ক্যান্সার তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অনকোজেনেসিস। অনকো মানেই ক্যান্সার, তাহলে অনকোজেনেসিস মানে যেই প্রক্রিয়ায় ক্যান্সার তৈরি হয়। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের শরীরের আমি যেটা বললাম মাইটোসিসের গুরুত্ব, আমি ভালো দিকগুলো বললাম। খারাপ দিকের মধ্যে প্রথম খারাপ দিক হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, অর্থাৎ মাইটোসিসের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে আমাদের দেহে ক্যান্সার বা টিউমার হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এটার তাহলে দুইটা মেনলি খারাপ দিক হচ্ছে দুইটা, হচ্ছে টিউমার তৈরি করতে পারে, আর হচ্ছে ক্যান্সার তৈরি করতে পারে। ক্যান্সার তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বললাম? অনকোজেনেসিস। আচ্ছা, তো এই কোষ বিভাজনের নিয়ন্ত্রণ বা মাইটোসিসের যে নিয়ন্ত্রণ করে থাকে কে? P53 নামের একটা প্রোটিন। কোন প্রোটিন? P53 নামের একটা প্রোটিন আমাদের মাইটোসিস কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে থাকে। যদি কোনো কারণে আমাদের কোষের এই P53 প্রোটিনটা নষ্ট হয়ে যায়, মাইটোসিস কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যাবে, অনিয়ন্ত্রিতভাবে মাইটোসিস চলতেই থাকবে, যার কারণে ক্যান্সার বা টিউমার হয়ে যাবে। ক্লিয়ার? তবে এই P53 প্রোটিন ছাড়াও আমাদের ক্যান্সার হতে পারে, যেমন কিছু ভাইরাস। উদাহরণ হচ্ছে পেপিলোমা ভাইরাস। পেপিলোমা ভাইরাসে B6 এবং B7 নামে দুটো জিন থাকে। B6 এবং B7, এটাকে অনেক জায়গায় E6 এবং E7ও বলা হয়। যাই হোক, পেপিলোমা ভাইরাসের B6 এবং B7 নামে দুটো জিন যখন মানুষের শরীরের ভিতরে প্রবেশ করবে, তখন এই জিনগুলো মানুষের মাইটোসিস কোষ বিভাজনের নিয়ন্ত্রণকে নষ্ট করে দেবে এবং ক্যান্সার হবে। এই পেপিলোমা ভাইরাস দিয়ে মূলত কাদের ক্যান্সার বেশি হয়? মেয়েদের ক্যান্সার বেশি হয়। মেয়েদের কোথায় ক্যান্সার হয়? জরায়ুতে ক্যান্সার। এখান থেকে বাঁচার উপায় কি? ভ্যাকসিন। ক্লিয়ার? তাহলে ভ্যাকসিন দিলে পেপিলোমা ভাইরাসের ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা মাইটোসিস থেকে জানলাম যে মাইটোসিস কোষ বিভাজন কী নামে ডাকা হয়, কোথায় ঘটে এবং এটার গুরুত্ব কী। গুরুত্ব বলতে দুটো জিনিস, ভালো দিক এবং খারাপ দিক। এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? ভেরি গুড। এবারে আমরা জানবো হচ্ছে মিওসিস কোষ বিভাজন সম্পর্কে। মিওসিস কাকে বলবো? মনোযোগ দিয়ে শুনবেন। যেই কোষ বিভাজন প্রক্রিয়ায়
ক্রোমোজোম একবার কিন্তু সাইটোপ্লাজম দুইবার বিভাজিত হয় তাকে বলে মিওসিস কোষ বিভাজন। তাহলে যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের ক্রোমোজোম একবার কিন্তু সাইটোপ্লাজম দুইবার বিভাজিত হয়, ফলে নতুন সৃষ্ট ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়, তাকে বলে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ বিভাজিত হলে 4টা কোষের সৃষ্টি হয়। কয়টা কোষ তৈরি হয়? ভেরি গুড। এবারে আসেন, মিওসিস কোষ বিভাজনকে কী নামে ডাকা হয়? মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। উত্তর কীভাবে লিখবে? পরীক্ষায় প্রশ্ন হবে মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, বা হ্রাসমূলক বিভাজন বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। তখন বলতে হবে মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষের ক্রোমোজোম একবার কিন্তু সাইটোপ্লাজম দুইবার বিভাজিত হয়, ফলে নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়, তাকে মিওসিস কোষ বিভাজন বলে। যেহেতু মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়, এই জন্য এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে মিওসিসকে কী নামে ডাকা হয়? হ্রাসমূলক। কেন ডাকা হয়? কোনো সমস্যা আছে? হ্যাঁ, ভেরি গুড। এবার আমরা জানবো যে মিওসিস কোথায় ঘটে? জনন মাতৃকোষে। জীবনে ভুল করবে না কোনোদিন, একটা কোষেই মিওসিস ঘটে, নাম জনন মাতৃকোষ, শেষ। মিওসিস কোথায় ঘটে? জনন মাতৃকোষে ঘটে। ঠিক আছে, বাস, শেষ। তারপরে আসেন মিওসিসের গুরুত্ব কি? খুবই ইম্পর্টেন্ট। মিওসিসের গুরুত্ব আমরা তখনই ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা মিওসিসের ভিতরে অনেকগুলো ধাপ আছে, এই ধাপগুলোকে ভালোভাবে জানবো। তারপরেও ইনিশিয়ালি আমরা বলি মিওসিসের গুরুত্ব কি। কমন সেন্স থেকে আমরা বলতে পারি মিওসিস কোষ বিভাজন যেহেতু জনন মাতৃকোষে ঘটে এবং মিওসিস কোষ বিভাজনের ফলে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়, তার মানে মিওসিসের 1 নম্বর গুরুত্ব হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে। ক্লিয়ার? তাহলে মিওসিসের 1 নম্বর গুরুত্ব হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করবে। 2 নম্বর নতুন প্রজন্ম তৈরি করে। 3 নম্বর কোনো প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে। 4 নম্বর প্রজাতিতে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে। এইটা অনেক সময় ব্যাখ্যা চাইতে পারে যে মিওসিস কোষ বিভাজনই একমাত্র প্রক্রিয়া যা প্রজাতিতে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখতে সহায়তা করে। প্রমাণ করো বা ব্যাখ্যা করো। কীভাবে লিখবো? দেখো, আমাদের শরীরের কোষগুলো হচ্ছে ডিপ্লয়েড কোষ। আমার শরীরের কোষগুলো কী ধরনের কোষ? ডিপ্লয়েড কোষ। এখন ধরো যে আমার শরীরের কোষ এইটা, আমার ওয়াইফের শরীরের কোষ এইটা, সরাসরি এই কোষ থেকে যদি নতুন সন্তান তৈরি হইতো তাহলে কিন্তু সেই সন্তানটা হয়ে যেত কি? ফোরেন। আবার আমার সন্তানের যখন সন্তান হতো তখন সেটা কি হয়ে যেত? 8N। অর্থাৎ প্রজাতিতে ক্রোমোজোমের সংখ্যা বাড়তেই থাকতো, যার কারণে কিম্ভূত কিমাকার প্রাণী তৈরি হইতো। আমার ক্রোমোজোম 23 জোড়া, আমার বাচ্চার যদি 46 জোড়া হয় তাহলে সে কি আমার মতন থাকবে না। আকার, আকৃতি, শেপ সব চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে স্বাভাবিকভাবে আমার শরীরের যেই কোষগুলো স্বাভাবিকভাবে যেরকম আছে এই অবস্থাতে যদি আমি প্রজনন করতে চাই তাহলে প্রজনন হওয়া সম্ভব নয়, এবং প্রজাতিতে তখন ক্রোমোজোমের সংখ্যাটা কি থাকবে না? ধ্রুব থাকবে না। আমার 2N থাকলে আমার বাচ্চার হবে 4N, তার বাচ্চার হবে 8N, তার বাচ্চার হবে 16N, এভাবে বাড়তেই থাকবে। ক্লিয়ার? কিন্তু মিওসিস কোষ বিভাজন ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব কীভাবে রাখে? যখন আমার এই কোষে মিওসিস হবে তখন এই 2N থেকে N একটা কোষ তৈরি হবে, এখান থেকে একটা N কোষ তৈরি হবে। এই কোষটাকে বলা হয় জনন কোষ, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু। যখন এই NN মিলে জনন করবে তখন সেই কোষটা কী হবে? 2N। অর্থাৎ আমার বাচ্চাও 2N, আমিও 2N, আমার বউও 2N। ক্লিয়ার? তার মানে প্রজাতিতে ক্রোমোজোমের সংখ্যা যদি আমি ধ্রুব রাখতে চাই তাহলে মিওসিস কোষ বিভাজনের কোনো বিকল্প নাই। তাহলে মিওসিস কোষ বিভাজন জনন মাতৃকোষে গিয়ে জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ তৈরি করে তখন ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস করে দেয়। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস করে দেওয়ার কারণে যখন 2টা জনন কোষ মিলিত হয়ে নতুন জীবের সৃষ্টি করে তখন আবারও ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুব হয়ে যায়। ঠিক আছে? সুতরাং প্রজাতিতে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখতে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। তাহলে মিওসিসের গুরুত্ব আমরা কী বললাম? জনন কোষ তৈরি করে, প্রজননে সাহায্য করে, প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে, প্রজাতিতে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে, আরও কিছু করে। যেমন আমার থেকে যখন আমার বাচ্চা হবে সে কি 100% আমার মতোই হবে না, নতুন ভেরিয়েন্ট কিছু তৈরি হবে, তার মধ্যে কিছু প্রকরণ তৈরি হবে, কিছু বৈচিত্র্যতা তৈরি হবে, তাই না? তাহলে মিওসিস কোষ বিভাজনের ফলে প্রকরণ তৈরি হয়, পরিব্যক্তি ঘটে। ঠিক আছে? এই জিনিসগুলো হয়। তাহলে এটাই হচ্ছে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব। এতটুকুতে কারো কোনো সমস্যা থাকলে বলেন। আছে কোনো সমস্যা? ভেরি গুড। তাহলে আমরা জানলাম কোষ বিভাজন কি, কোষ বিভাজনের প্রকারভেদ। এইবারে আমরা কোষ চক্র সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কোষ চক্রটা খুবই ইন্টারেস্টিং জিনিস, এটা ভালোভাবে বুঝতে না পারলে ভেজাল আছে। কোষ চক্র থেকে এখন সিকিউ হয় পরীক্ষায়, আগে হইতো না খুব একটা, বাট এখন কোষ চক্র থেকে অনেক সিকিউ আসে পরীক্ষায়। কে রে বাইরে গেল রে? কে বাইরে গেল?
কেন রে? তুই আর আসতে পারবি না, যা, তোর আর আসা হবে না, তুই বেরো। আচ্ছা, যে যাবেন চিরতরে যাবেন, সে গেল তা গেল, এমন গেল আর ফিরে এলো না, ব্যাপারটা এরকম হবে, গেলে আর আসা যাবে না। আচ্ছা, এইবারে আমরা জানবো হচ্ছে কোষচক্র সম্পর্কে। কি জানবো আমরা এবারে? খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। ধরো যে আজকে একটা শিশু জন্মগ্রহণ করলো, এই শিশুটা ধীরে 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 কী হবে? বড় হবে। তারপরে এই শিশুটা একদিন কী করবে? নতুন বাচ্চা জন্ম দিতে পারবে, তাই না? ওই শিশুটাও একদিন বড় হবে, সেও একদিন বাচ্চা জন্ম দেবে, তাই না? একই রকমভাবে আমাদের শরীরের ভিতরে যে কোষগুলো আছে, এই কোষগুলো বিভাজিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে। এই নতুন কোষগুলো ধীরে 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 বড় হয়, তারপরে সেই কোষগুলো আবারও বিভাজিত হয়ে তারাও নতুন কোষের সৃষ্টি করে। তার মানে আমি বলতে চাচ্ছি যে একটা নতুন কোষের সৃষ্টি হয়, সেই কোষটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং কোনো একদিন সেই কোষটাও বিভাজিত হয়, এবং এই জিনিসটা একটা চক্রের সাহায্যে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, যাকে বলা হয় কোষচক্র। তাহলে কোষচক্র কাকে বলবো? একটি নতুন কোষের সৃষ্টি, সেই কোষের বৃদ্ধি এবং পুনরায় সেই কোষের বিভাজন যে চক্রের সাহায্যে ঘটে তাকে বলে কোষচক্র। তাহলে একটা নতুন কোষের সৃষ্টি, সেই কোষের বৃদ্ধি এবং পুনরায় সেই কোষের বিভাজন যেই চক্রের সাহায্যে ঘটে তাকে বলা হয় কোষচক্র। ঠিক আছে? আচ্ছা, এই কোষচক্র মূলত দুইটি পর্যায়ে ঘটে। কয়টা পর্যায়ে ঘটে? দুইটা পর্যায়ে ঘটে। এটাকে আমি একটা চক্রের সাহায্যে যদি দেখাই, তাহলে কোষচক্র মূলত দুইটা পর্যায়ে ঘটে। একটাকে বলা হয় এম ফেজ বা বিভাজন পর্যায়, আর একটাকে বলা হয় প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেজ। তাহলে কোষচক্রের কয়টা ধাপ? কোষচক্র মূলত দুইটা ধাপে সংগঠিত হয়ে থাকে বা দুইটা পর্যায়ে সংগঠিত হয়। একটাকে বলা হয় এম ফেজ বা মাইটোটিক ফেজ বা বিভাজন পর্যায়, এম ফেজ বা মাইটোটিক ফেজ বা বিভাজন পর্যায়, আর এটাকে বলা হয় ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমাদের এই পর্যায়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তো আমাদের যে এই কোষচক্র আছে, কোষচক্রের বিভাজনে মাত্র অল্প সময় লাগে, মাত্র 5 থেকে 10% সময় লাগে। মোট কোষচক্রের 5 থেকে 10% সময় লাগে এম ফেজে, আর বাকি 90 থেকে 95% সময় লাগে কোথায়? প্রস্তুতি পর্যায়ে। ক্লিয়ার? আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা উদাহরণ দিতে পারি। ধরো যে আজকে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, আমরা ধরো যে প্রথম 10 বছর পর্যন্ত তাকে কী বলা হয়? শিশু বলা হয়। 10 থেকে 12 বছর বয়সের মধ্যে তার কী হয়? বয়ঃসন্ধি হয়, তাই না? তারপরে গিয়ে সে কী করতে পারে? সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা অর্জন করে এবং সে একটা সময় গিয়ে সন্তান জন্ম দেয়, তাই না? ধরো যে 20 বছর বয়সে গিয়ে সন্তান জন্ম দিবে। তাহলে আজকে সন্তানটা জন্মগ্রহণ করলো এবং তার বাচ্চা হবে কতদিন পরে? ধরো যে 20 বছর বয়সে গিয়ে, 20 বছর বয়সে গিয়ে যেই দিন সে বাচ্চা দেওয়ার সিদ্ধান্ত নিবে যে আমি বাচ্চা নিতে চাই, বাচ্চা নিতে কতদিন সময় লাগবে? 9 মাস 7 দিন সময় লাগবে। 9 মাস 7 দিন, 9 মান্থ 7 ডে। যদিও মানুষ বলে 10 মাস 10 দিন, এটা আসলে চাঁদের হিসাবে বলে, আমাদের মায়েরা বলে, তাই না? আসলে এক্সাক্ট সময় লাগে কতদিন? 9 মাস। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হিসাব। কিছু প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস 14 দিন, 14 ডেজ। এটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমি বলতে চাচ্ছি যে একটা বাচ্চা আজকে জন্মগ্রহণ করলো, এই বাচ্চাটা যদি সন্তান জন্ম দিতে চায়, বাচ্চাটার সন্তান জন্ম দিতে সময় লাগবে মাত্র 9 মাস। সন্তান জন্ম দিতে কয় মাস সময় লাগবে? কিন্তু সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা অর্জন করতে কতদিন সময় লাগবে? 20 বছর, তাই না? তার মানে নিজেকে প্রিপেয়ার করতে অনেক বেশি সময় লাগে। প্রিপারেশন নিয়ে নিলে পরীক্ষা দিতে সময় লাগে না। আপনার এই দ্বিতীয় অধ্যায় পড়তেও সময় লাগবে ধরো 2 দিন, পরীক্ষা দিতে সময় লাগবে 1 ঘন্টা, তাই না? ব্যাপারটা এইরকম। তো আমাদের কোষচক্রের মধ্যে বিভাজন পর্যায়ে, অর্থাৎ কোষটা যে বিভাজিত হবে, বিভাজিত হতে মাত্র 5 থেকে 10% সময় লাগবে। কিন্তু বিভাজনের জন্য যে প্রস্তুতি, এই প্রস্তুতি নিতে সময় লাগবে 90 থেকে 95 ভাগ। এবং যেহেতু প্রস্তুতি পর্যায়টা অনেক দীর্ঘ, এই জন্য আলোচনার সুবিধার্থে প্রস্তুতি পর্যায়কে আমরা আরও 3টা ভাগে ভাগ করবো। একটাকে বলা হবে G1, একটাকে বলা হবে S এবং আরেকটাকে বলা হবে G2। জি মানে হচ্ছে আসলে গ্যাপ, গ্যাপ 1, গ্যাপ 2 এবং S মানে হচ্ছে সিনথেসিস, সিনথেসিস। ক্লিয়ার? যেরকমভাবে আমরা মানুষকে ভাগ করি শিশু, কিশোর, যুবক, তাই না? কি বলি আমরা? শিশু, কিশোর, যুবক। ব্যাপারটা এরকমই, শিশু, কিশোর, যুবক। যুবক যেদিন হয়েছে সেদিন সে কী করছে? খেলা দেখাই দিছে, তাই না?
বাচ্চা জন্ম দিয়ে দিছে। যাই হোক, তাহলে এখন আমরা এই প্রস্তুতির পর্যায়ে নিয়ে বিস্তারিত আলোচনা করবো। দেখো এই বিভাজন পর্যায়ে আসলে কোনটা, আমরা যে ওই যে কোষ বিভাজন বললাম এতক্ষণ মাইটোসিস বা মিওসিস পড়লাম, ওইটা আসলে এই যে এইটা 5 থেকে 10%। আর এই মাইটোসিস বা মিওসিস হইতে যে প্রিপারেশনটা, এটা হচ্ছে প্রস্তুতি পর্যায়। এখন প্রস্তুতি পর্যায়ের গ্যাপ 1 এস এবং গ্যাপ 2তে কী কী ঘটনা ঘটে, এইটা আমাদের একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। এইটা বুঝতে গেলে মানে পুরো মানুষের সাথে এই জিনিসটার 100% মিল আছে, আমি বলবো খুবই মিল আছে। দেখো, যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, বাচ্চা জন্মগ্রহণ করার পরেই আমরা দেখে বলি সে কি ছেলে নাকি মেয়ে, তাই না? তবে ছেলে মেয়ে ছাড়াও কিন্তু অন্য কিছু হইতে পারে, হয় না? অনেক সময় থার্ড জেন্ডার তৈরি হইতে পারে না, হইতে পারে কি পারে না? পারে না। এখন মানে যেটা থার্ড জেন্ডার তৈরি হবে সে কি পরবর্তীতে আর বাচ্চা জন্ম দিতে পারবে? কোষের ক্ষেত্রেও সেম ঘটনাগুলোই ঘটতে পারে। দেখো, G1 বা গ্যাপ 1-এর কাজগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে যেরকমভাবে আমাদের মায়েরা বা বোনেরা দেখে বলে যে বাচ্চাটা ছেলে নাকি মেয়ে নাকি হিজড়া, হইতে পারে না? একই রকমভাবে একটা কোষ যখন বিভাজন হবে, এম ফেজ মানে তো কোষ বিভাজন হবে। ধরো যে এইখানে কোষ বিভাজন হলো, একটা কোষ বিভাজিত হয়ে তৈরি করলো ছোটো ছোটো 2টা কোষ। এখন নতুন যেই কোষগুলো তৈরি হলো, এই কোষগুলো তখন কোন ধাপের মধ্যে থাকে? গ্যাপ 1 বা G1-এর মধ্যে থাকবে। অর্থাৎ কোষ বিভাজন সম্পন্ন হওয়ার পরে নতুন যেই কোষগুলো তৈরি হবে, এই কোষগুলো গ্যাপ 1-এর মধ্যে এসে অবস্থান করবে। এবং গ্যাপ 1-এ যখনই একটা কোষ এসে প্রবেশ করবে, তখন গ্যাপ 1-এর কিছু দায়িত্ব আছে। 1 নাম্বার দায়িত্ব, এই কোষটা যেহেতু সে কোষ চক্রের মধ্যে আছে, কোষ চক্রের মানেই হচ্ছে একটা নতুন কোষের সৃষ্টি, সেই কোষের বৃদ্ধি, পুনরায় সেই কোষের বিভাজন করা, এটাই তো কোষ চক্রের কাজ। তো কোষ চক্রেরই একটা অংশ হচ্ছে গ্যাপ 1। সুতরাং গ্যাপ 1-এর 1 নাম্বার চিন্তাই হবে যে যেই কোষটা তৈরি হলে এই কি পরবর্তীতে নতুন করে বিভাজন করতে পারবে কি পারবে না, এর সেই ক্ষমতা আছে কি নাই, এইটা নির্ধারণ করা। তাহলে গ্যাপ 1-এর 1 নাম্বার কাজ হচ্ছে নতুন যেই কোষটা তৈরি হবে সেই কোষটা পরবর্তীতে কোষ বিভাজনের জন্য যোগ্য কি যোগ্য না, বা পরবর্তীতে কোষ বিভাজনের জন্য সক্ষম কি সক্ষম নয়, এই সক্ষমতা যাচাই করা। তাহলে গ্যাপ 1-এর 1 নাম্বার কাজ হচ্ছে সক্ষমতা যাচাই। 1 নাম্বার কাজ কি? সক্ষমতা যাচাই করবে। 2 নাম্বার কাজ হচ্ছে যদি সে সক্ষমতা যাচাই করে দেখলো যে না কোষটা ভালো আছে, একে যদি পেলে পুষে বড় করা যায়, তাহলে পরবর্তীতে সে বিভাজিত হয়ে আমাকে আরও নতুন 2টা কোষ দিতে পারবে। তাহলে যদি এই কোষটা পরবর্তীতে কোষ বিভাজনের জন্য সক্ষম হয়, তাহলে গ্যাপ 1 কী করবে? এই কোষটাকে ধীরে 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 পুষ্টি দিয়ে কী করবে? বড় করবে। এবং যেই কোষগুলো বিভাজনের জন্য সক্ষম নয়, সেই কোষগুলোকে সারা জীবন গ্যাপ 1-এর মধ্যে কী করবে? আটকা রাখবে, এটাকে আর পরবর্তী ধাপের মধ্যে সে আসতে দিবে না। ক্লিয়ার? তাহলে গ্যাপ 1-এর 1 নাম্বার কাজ হচ্ছে নতুন সৃষ্ট কোষগুলো পরবর্তীতে বিভাজনের জন্য যোগ্য কি যোগ্য নয়, এটাকে যাচাই করা, এবং যারা যোগ্য এদেরকে প্রিপারেশন নিতে সাহায্য করা, যারা যোগ্য না তাদেরকে সারা জীবন গ্যাপ 1-এর মধ্যেই আটকায় রাখা। এর 2 নাম্বার কাজ হচ্ছে সাইক্লিন তৈরি করবে। কি তৈরি করবে? সাইক্লিন। সাইক্লিন কি জিনিস? সাইক্লিন হচ্ছে এক ধরনের রাসায়নিক উপাদান যেটা কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে। কি করে? এই কোষ চক্রকে যে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় সাইক্লিন। এই সাইক্লিন তৈরি হয় কোথায়? G1 ধাপে। কোথায় তৈরি হবে? G1 ধাপে। এর 3 নাম্বার কাজ হচ্ছে এই যে পরের ধাপের নাম কি? সিনথেসিস। সিনথেসিস বলতে আসলে এখানে কি সিনথেসিস হয় জানেন? ডিএনএ অনুলিপন হয়। ডিএনএ কি হয়? এই সিনথেসিস ধাপে মূলত ডিএনএ অনুলিপন হয়। এখন এই পরের ধাপে যে এসে, অর্থাৎ যেই কোষগুলোকে সে সক্ষম বলে সার্টিফিকেট দিল, এই কোষগুলো যখন G1 থেকে এসে আসবে তখন এদের কাজ হবে অনুলিপন করা। এখন অনুলিপন করতে তো কিছু জিনিসের প্রয়োজন হবে, তাই না? অনুলিপনের জন্য প্রয়োজনীয় জিনিসগুলোকে সঞ্চয় করে রাখা হচ্ছে গ্যাপ 1-এর কাজ। অর্থাৎ এস ধাপের জন্যে প্রয়োজনীয় জিনিসগুলোকে কি করবে? সে সঞ্চয় করবে বা অ্যারেঞ্জ করে রাখবে। তাহলে গ্যাপ 1 থেকে আমাদের মূলত 3টে জিনিস জানতে হবে। 1 নাম্বার নতুন সৃষ্ট কোষগুলোর সক্ষমতা যাচাই, যারা বিভাজনের সক্ষম এদেরকে পরের ধাপের জন্য প্রস্তুত করা, যারা বিভাজনের জন্য অক্ষম তাদেরকে সারা জীবন গ্যাপ 1-এ আটকায় রাখা। 2 নাম্বার সাইক্লিন তৈরি করা, যার সাহায্যে পুরো কোষ চক্রকে নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার যেই কোষগুলো পরের ধাপে আসবে সেই কোষগুলো পরের ধাপে এসে যেন অনুলিপন ঠিকঠাক মতন করতে পারে, সেই অনুলিপনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোকে সংগ্রহ করে রাখা। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? বাস, তাহলে গ্যাপ 1 থেকে আমাদের এতটুকু জানতে হবে। এবারে আমরা জানবো গ্যাপ 1-এর পরের ধাপ হচ্ছে এস ধাপ। এস ধাপে একটাই কাজ হয়, সেটা হচ্ছে ডিএনএ অনুলিপন হবে। কি হবে?
ডিএনএ অনুলিপন হবে। আচ্ছা G1 ধাপ থেকে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এখানে কতটুকু সময় লাগে। সময় লাগে 30 থেকে 40%। এই 90 থেকে 95%-এর মধ্যে 30 থেকে 40% লাগবে কোথায়? গ্যাপ 1 ধাপেই লাগবে। আর অনুলিপন ধাপে সব থেকে বেশি সময় লাগে, সেটা হচ্ছে 30 থেকে 50%। এসে কতটুকু টাইম লাগবে? 30 থেকে 50% সময় লাগবে এখানে। দেখো সিনথেসিস ধাপে কয়টা কাজ হয়, দেখো এইখানকার পয়েন্ট আমি কয়টা বলছি, 3টা কাজ। এখানে কয়টা কাজ হবে? একটা মাত্র কাজ হবে, তাও সময়টা সবার থেকে বেশি। অর্থাৎ আমি যদি বলি কোষ চক্রের সব থেকে দীর্ঘতম ধাপ কোনটা? এস ধাপ। কেন? কারণ এখানে অনুলিপন ঘটে। মজার ব্যাপার কি, আপনারা যখন অনুলিপন পড়ছেন তখন দেখছেন অনুলিপন কত কমপ্লেক্স ব্যাপার। অনুলিপন ছোটোখাটো কোনো বিষয় নয়, অনুলিপন অনেক বড় বিষয়। এত বড় বিষয় যে এই 3টার থেকেও একাই বেশি। বোঝা গেল? যাই হোক, আমাদের এস ধাপ থেকে শুধু একটা জিনিস জানতে হবে যে কোষ চক্রের এস ধাপে সময় লাগে 30 থেকে 50%, এবং এখানে একটাই কাজ হয়, সেটা হচ্ছে ডিএনএ অনুলিপন হয়। কি হয়? ডিএনএ অনুলিপন হয়। এইটা যে কতবার ভর্তি পরীক্ষায় আসছে হিসাব নেই। তাহলে এস ধাপ নিয়ে কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নাই। এবারে আমরা G2 ধাপ সম্পর্কে জানবো বা গ্যাপ 2 সম্পর্কে জানবো। আমাদের গ্যাপ 2তে সময় লাগে বাকি কতটুকু আছে সময় বলো তো? এই বাকি যে 10 থেকে 20% সময় আছে, এই 10 থেকে 20% সময় লাগবে হচ্ছে G2 ধাপে। G2 ধাপের কাজগুলো কি? G2 ধাপের কাজগুলো কি? G2 ধাপের 1 নম্বর কাজ হচ্ছে পুনরায় সক্ষমতা যাচাই করা। কি করা? কেন পুনরায় সক্ষমতা যাচাই করার প্রয়োজন হইল কি আবার? দেখো এই এস ধাপে ডিএনএ অনুলিপন হয়েছে। কি হয়েছে? আমরা যখন ডিএনএ অনুলিপন পড়ছিলাম তখন বলছিলাম যে ডিএনএতে প্রুফ রিডিং ঘটে। কি ঘটে? ডিএনএতে প্রুফ রিডিং ঘটে। ডিএনএ প্রুফ রিডিং কি? ডিএনএ অনুলিপন হওয়ার সময় যদি ডিএনএতে কোনো ত্রুটি হয় তাহলে ডিএনএ নিজেই সেটা কি করতে পারে? ঠিক করতে পারে। তবে আমি তোমাদেরকে এটাও বলছিলাম যে ডিএনএ প্রুফ রিডিং যদিও করে তারপরেও মাঝে মাঝে কিছু কি হয়? ত্রুটি থেকেই যায়। এখন ডিএনএ অনুলিপন করছে, সে একবার কোষগুলোকে যাচাই করলো গ্যাপ 1, যাচাই করে এসের কাছে পাঠাইলো, সে অনুলিপন করে পাঠাইলো G2 এর কাছে, এ আবারও যাচাই করবে। কেন? কারণ এই মাঝখানে গ্যাপ 1-এর পরে যতগুলো কাজ হয়েছে এবং এসের মধ্যে যতগুলো কাজ হয়েছে, এই কাজগুলোতে যদি কোনো ত্রুটি আবারও হয়ে থাকে, সেই ত্রুটি নিয়ে সে তো বিভাজন পর্যায়ে যাইতে দেওয়া যেতে পারে না। একটু মনোযোগ দিয়ে শোনেন, এই টপিকটা এই জায়গাটা ইম্পর্টেন্ট। দেখো G1 এবং এস অতিক্রম যখন একটা কোষ করে, এই ধাপগুলো অতিক্রম করার সময় কোষের মধ্যে আবারও কিছু কি হইতে পারে? ত্রুটি হইতে পারে। এখন একটা কোষে ত্রুটি আছে, সেই কোষটাকে আমি যদি কোষ বিভাজনের জন্য অ্যালাউ করি তাহলে কী হবে? মাইটোসিসের জন্য যখন একটা ত্রুটিযুক্ত কোষকে আমি অ্যালাউ করবো তখন কী হবে? মাইটোসিস অনিয়ন্ত্রিত হয়ে যাবে। একটা নষ্ট কোষকে আমি মাইটোসিস কোষ বিভাজন করতে দিলাম, তাহলে কী হবে? সে উল্টাপাল্টা মাইটোসিস করতেই থাকবে। আর আমরা জানি উল্টাপাল্টা মাইটোসিস করে কি হয়? হয় ক্যান্সার, না হলে টিউমার। এই জন্য কী করবে? G2 আবারও রিচেক করবে, নতুন করে সক্ষমতা যাচাই করবে যে আমি আবারও তোমাদেরকে চেক করতে চাই। কারণ আমাদের দেশে যেমন ঘুষের কারবার আছে, এদের মধ্যে ওই সেম কারবার আছে। অনেক সময় ঘুষ টুস দিয়ে ফুসলায়া ফাসলায়া পার হয়ে যায়। দে ভাই, সেরে ভাই, আমি পরে গিয়ে নিজেকে ঠিক করে নেবো, ভাই দে ভাই প্লিজ ভাই। বুঝেন নাই? ওই একই রকমভাবে ফুসলায়া ফাসলায়া যদি আসে, G2 কী করবে? ওটাকে আবারও ধরে ফেলবে। না বাবা, তোমার যাওয়া যাবে না, তুমি গেলে হয় ক্যান্সার করবা, নাহলে টিউমার করবা। তার মানে G2 এর 1 নম্বর কাজ হচ্ছে পুনরায় সক্ষমতা যাচাই করা। যেই কোষগুলো বিভাজনের জন্য যোগ্য নয় সেই কোষগুলোকে G2 এর মধ্যে সারা জীবন আটকায় রাখা, যারা যোগ্য এদেরকে বিভাজনের জন্য পাঠানো। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে বিভাজনে যে যাবে, কোষ বিভাজনে তো শক্তি লাগবে না? অন্যান্য প্রোটিন, এনজাইম ইত্যাদি লাগবে না? লাগবে। তাহলে G2 এর 2 নম্বর কাজ হচ্ছে বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি তথা এটিপি এবং প্রয়োজনীয় প্রোটিন, এনজাইম ইত্যাদিকে কি করে রাখা? সঞ্চয় করে রাখা। তাহলে G2 এর কাজগুলো কি জিনিস? G2 এর 1 নম্বর কাজ হচ্ছে পুনরায় সক্ষমতা যাচাই করা। যেই কোষগুলো সক্ষম তাদেরকে বিভাজন পর্যায়ে পাঠানো, যারা সক্ষম নয় এদেরকে সারা জীবন G2 ধাপে আটকায় রাখা। 2 নম্বর, যেহেতু বিভাজন পর্যায়ে কোষগুলো যাবে, বিভাজনের জন্য যেহেতু শক্তি লাগবে, অন্যান্য উপাদান লাগবে, এই প্রয়োজনীয় শক্তি এবং অন্যান্য উপাদানকে কি করে রাখা? সঞ্চয় করে রাখা। এগুলো হচ্ছে G2 এর কাজ। বোঝা গেল? কোনো সমস্যা আছে? এইবারে আসেন, এই বেটাও যদি ঘুষ খায় তাহলে ঘটনা কি ঘটবে? খাইতে পারে না? ঘুষ খায় না? শুধু কি মন্ত্রী একা ঘুষ খায়? মন্ত্রী খায়, এমপি খায়, সচিব খায়, মন্ত্রীর নিচে যেগুলো আছে সেগুলো খায়, এমনকি মন্ত্রী যেগুলো জুতে মোছে চালাসা মুন্ডা, তারপরে হচ্ছে ড্রাইভার, এরাও ঘুষ খায়। খায় না? তার মানে একেবারে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সবাই ঘুষ খায়। একই রকমভাবে এও ঘুষ খাইতে পারে।
এখন কি হবে যদি G2 কখনো ঘুষকে একটা ভুল কোষকে পারমিশন দেয় মাইটোসিসের জন্য? G2 যদি কখনো ঘুষকে একটা নষ্ট কোষকে পাঠায় এখানে, তখনই হবে ক্যান্সার বা টিউমার। তাহলে তুমি চিন্তা করছো সৃষ্টিকর্তা আমাদেরকে কিভাবে তৈরি করছে, কত প্রোটেকশন দিছে আমাদের ভিতরে। প্রথমত যখন ডিএনএ অনুলিপন হইলো, ডিএনএ নিজেই প্রুফ রিডিং করলো, ভুলগুলোকে সে নিজে খুঁজে বের করলো, ঠিক আছে। সে যদি ভুলকে খুঁজে বের করতে না পারলো, তাহলে G2 সেটাকে খুঁজে বের করলো এবং আটকাই দিল। G2 যদি আটকাইতে না পারলো, তাহলে শরীরের মধ্যে গেল, তখন ক্যান্সার বা টিউমার হইল না, এটাও ভুল কথা। তখনও ক্যান্সার বা টিউমার হয় না। যখন G2 ছেড়ে দেয়, বিভাজন পর্যায়ে কোষগুলো আসে, অর্থাৎ নষ্ট কোষ যখন আমাদের শরীরের ভিতরে আসে, তখন আমাদের শরীরের ভিতরে কিছু ইমিউন কোষ আছে। কি কোষ? ইমিউন কোষ বা প্রতিরক্ষা দানকারী কোষ, যেমন নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, মাস্ট সেল, নাম শুনছেন এগুলার? নিউট্রোফিল নাম শুনছেন না? ম্যাক্রোফেজ নাম শুনছেন না? এই কোষগুলো কি করে? নষ্ট কোষগুলোকে অমনি ধরে গাপুস গুপুস মেরে দেবে। বুঝতে পারছেন? এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাপোপ্টোসিস। কি বলে? অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যদি এমন কোনো কোষ থাকে, আমাদের শরীর যদি বুঝতে পারে যে এই হারামজাদা যদি আমার শরীরের ভিতরে থাকে, তাহলে এই শরীরের সর্বনাশ করবে, পরিকল্পিতভাবে তখন আমাদের শরীর কি করে? ওই কোষটাকে গিয়ে কি করে দেয়? মেরে ফেলে। ওইটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রামড সেল ডেথ, বা প্ল্যান পরিকল্পনা করে একটা সেলকে ঢিসকাও করে দিল। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের শরীরের ভিতরে যখন G2 ঘুষকে নষ্ট কোষকে পারমিশন দিবে, এই নষ্ট কোষকে মারার জন্য আমাদের শরীরের ভিতরে আছে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, মাস্ট সেল, ন্যাচারাল কিলার সেল বা NK সেল, এইরকম কিছু কোষ আছে, যেই কোষগুলোর কাজ হচ্ছে এই নষ্ট কোষগুলোকে ধরে ধরে ধ্বংস করে দেওয়া, এবং নষ্ট সেলকে ধরে পরিকল্পিতভাবে ধ্বংস করার প্রক্রিয়াকে বলা হয় অ্যাপোপ্টোসিস। কি বলা হয়? অ্যাপোপ্টোসিস। ক্লিয়ার? এইবারে আপনার যেহেতু বললাম, নেক্রোসিসও বলে দেই। এই যে আমার পায়ে বাইক অ্যাক্সিডেন্ট করার কারণে ক্ষত হয়েছে, ওই জায়গার কোষগুলো কি হয়ে গেছে? মরে গেছে। ওইটাকে আমি পরিকল্পনা করে মারছি যে না, তোর থাকার দরকার, তুই মর। তাহলে পরিকল্পনা ছাড়া বাইরের আঘাতে বা রোগ জীবাণুর আঘাতে যদি আমাদের কোনো কোষ মরে যায়, সেটাকে বলা হবে নেক্রোসিস। তাহলে অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিস দুইটা মানে হচ্ছে সেল ডেথ। দুইটারই মিনিং কি? সেল, DEATS, মানে কোষ মরছে। অ্যাপোপ্টোসিস হচ্ছে কোষের মরার প্রক্রিয়া, নেক্রোসিস হচ্ছে কোষের মরার প্রক্রিয়া। দুইটাই কিন্তু কোষের মরার প্রক্রিয়া, কিন্তু দুইটা কি সেম মরার প্রক্রিয়া? একটা হচ্ছে প্ল্যান পরিকল্পনা করে কিলার ডাকায় নিয়ে এসে কিলারকে ইচ্ছে মতো ঘুষ টুস দিয়ে বললাম যে ভাই দে, ঢিসাও করে। আর একটা হচ্ছে দুর্ঘটনার কারণে মরে গেছে। বুঝতে পারছেন? এই যাই হোক, তাহলে কোষচক্রের আমি একটা গুরুত্ব কিন্তু তোমাদেরকে বলে দিলাম। সেটা কি বলো তো? কোষচক্র যদি ঠিকঠাক মতো না চলে, তাহলে আমাদের ক্যান্সার বা টিউমার হবে, তাই না? এই যাই হোক, তাহলে এতটুকুতে কারোর কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এইবারে আমরা জানবো কোষচক্রের গুরুত্ব। তাহলে আমরা জানলাম কোষচক্র কি। ও, কোষচক্র থেকে আরেকটা জিনিস বলে দেই। এই কোষচক্র আমাদের শরীরে নিয়ন্ত্রিত উপায়ে চলতে থাকে, এবং কোষচক্রের দুই ধরনের নিয়ন্ত্রক আছে। কয় ধরনের? একটাকে বলা হয় কোষচক্রের অভ্যন্তরীণ নিয়ন্ত্রক, আরটাকে বলা হয় কোষচক্রের বাহ্যিক নিয়ন্ত্রক বা বাহ্যিক উদ্দীপনা প্রদানকারী। যে কোষচক্রের অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে হচ্ছে সাইক্লিন এবং সিডিকে। সাইক্লিন আর সিডিকে দুইটা কিন্তু আলাদা জিনিস। সাইক্লিন, সিডিকে, এটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এটা একটা এনজাইম। এটা কি? আর এটা একটা প্রোটিন, ঠিক আছে। তাহলে সাইক্লিন, এই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা সিডিকে যেটা, এটা হচ্ছে কোষ চক্রের অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে। তাহলে কোষ চক্রের অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কে? সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। কে করবে? সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। কিন্তু কোষ চক্রের বাহ্যিক উদ্দীপনা কে প্রদান করবে জানেন? কোষ চক্রের বাহ্যিক উদ্দীপনা প্রদান করবে হচ্ছে কিছু এনজাইম এবং কিছু হরমোন। কারা? কিছু এনজাইম এবং কিছু হরমোন। উদাহরণ হিসেবে বলতে পারি গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন হচ্ছে একটা হরমোন যেটা কোষ চক্রের জন্য কি করে? বাহ্যিক উদ্দীপনা আমাদেরকে প্রদান করে থাকে। ক্লিয়ার? বাস এতটুকু জানলেই চলবে। ও আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে সাইক্লিনের কথা বললাম না, মানুষের শরীরের ভিতরে সাইক্লিন থাকে কয় প্রকার? সাইক্লিন এ, সাইক্লিন বি, সাইক্লিন সি, সাইক্লিন ডি, সাইক্লিন ই। এদের মধ্যে কোনটাকে শুনতে খারাপ লাগতেছে? সি 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 সি। এই শুধুমাত্র সাইক্লিন সি বাদে বাকি যেগুলো বললাম এগুলো আছে। সাইক্লিন এ, বি, ডি, ই, সাইক্লিন সি নাই। বোঝা গেছে? সাইক্লিন সি
বুঝলেন নাই? তাহলে মানব দেহে সাইক্লিন কয় প্রকার? 4 প্রকার। কি কি? সাইক্লিন এ, সাইক্লিন বি, সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন সি, সি চলবে না। বুঝলেন নাই? এটা এমসিকিউতে আসতে পারে, মানব দেহে কয় ধরনের সাইক্লিন পাওয়া যায় এবং কি কি। যাই হোক, তাহলে কোষচক্র থেকে এতটুকু জানলেই চলবে। এবার আমরা কোষচক্রের গুরুত্ব পড়ব। কেউ যদি কোষচক্র বুঝে থাকে, কোষচক্রের গুরুত্ব সে ন্যাচারালি বুঝে যাবে, তাকে বুঝাইতে হবে না জোর করে। আচ্ছা, কোষচক্রের গুরুত্ব কি জিনিস? কোষচক্রের গুরুত্ব সম্পর্কে আমরা একটু আলোচনা করি। আমি বললাম কোষচক্র কাকে বলে। যদি পরীক্ষায় কোষচক্রের গুরুত্ব আসে, প্রথমে কোষচক্রের সংজ্ঞা লিখতে হবে। যেই প্রক্রিয়ায় একটা কোষের সৃষ্টি হয়, সেই কোষের বৃদ্ধি হয় এবং পুনরায় সেই কোষের বিভাজন হয়, তাকে বলে কোষচক্র। যেহেতু কোষচক্র প্রক্রিয়ায় নতুন কোষের সৃষ্টি হয়, তার মানে বুঝতেই পারতেছি এর গুরুত্ব কী। কোষচক্রের সাহায্যে নতুন কোষের সৃষ্টি হবে, যার কারণে উদ্ভিদ এবং প্রাণী দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হবে। কোষচক্রের সাহায্যে দেহ কোষ তৈরি হয়, কোষচক্রের সাহায্যে জনন কোষ তৈরি হয়। কোষচক্র যদি না থাকতো তাহলে কোষের প্রস্তুতি পর্যায়ে থাকতো না, প্রস্তুতি পর্যায়ে যদি না থাকতো তাহলে একটা নতুন কোষ বিভাজনের জন্য সুযোগ পাইতো না। আবার কোষচক্র যদি না থাকতো তাহলে কোষের ত্রুটিযুক্ত কোষগুলোকে আমাদের দেহের শনাক্ত করা সম্ভব হইতো না। মানে ব্যাপারটা হচ্ছে, পরীক্ষায় যদি কোষচক্রের গুরুত্ব আসে, তাহলে আমি তোমাকে যে এই যে G1S এবং G2 যে বললাম না, এইখানে যে এখানে বলছিলাম 3টা কাজ, এখানে একটা, এখানে 3টা, কয়টা হলো টোটাল? 7টা কাজ হচ্ছে। এই 7টা কাজ বলতে পারলেই হবে, এই 7টাই হচ্ছে কোষচক্রের গুরুত্ব। এবং এডিশনাল কাজ যেটা বলি নাই, সেটা হচ্ছে কোষচক্রের সাহায্যে নতুন কোষের সৃষ্টি হয়। নতুন কোষের সৃষ্টি হলে কী হবে? দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি হবে, ক্ষয় পূরণ হবে, জনন কোষ তৈরি হবে, প্রজনন হবে, এগুলো হবে। এগুলো তো গুরুত্ব আছেই, পাশাপাশি এইটা একটা গুরুত্ব। আর কোষচক্র যদি কখনো নষ্ট হয় তাহলে কী হবে? ওই মাইটোসিস নষ্ট হলে যা হয়, কোষচক্র নষ্ট হলে তাই হবে, ক্যান্সার হবে, টিউমার হবে, বিভিন্ন ধরনের রোগ বালাই হবে। বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে? এটা হচ্ছে কোষচক্রের গুরুত্ব। তাহলে কোষচক্রের গুরুত্ব নিয়ে কোনো কনফিউশন আছে? যদিও এটা নিয়ে অল্প কথা বললাম, কিন্তু এটাই বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে সিকিউ হবে। আমাদের আজকের এই লেকচারের লাস্ট টপিক, দ্যাট ইজ মাইটোটিক ইন্ডেক্স বা এমআই কি। শোনেন, হুট করে এমআই বলবেন না। এমআই বলতে মেডিকেলের ভাষায় বোঝায় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কি বলে? যেটাকে বাঙালি জাতি হার্ট অ্যাটাক বলে। কি বলে? অনেকে আবার ভুল করে হার্ট স্ট্রোকও বলে ফেলে। হার্ট স্ট্রোক হয় না, কি হয়? হার্ট অ্যাটাক। এটাকে মেডিকেলের ভাষায় কি বলে? মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কি বলে? কিন্তু আমাদের জীববিজ্ঞানে এমআই বলতে বোঝাবে মাইটোটিক ইন্ডেক্স। এমআই বলতে কি বোঝাবে? মাইটোটিক ইন্ডেক্স বা এমআই কি জিনিস, মনোযোগ দিয়ে শুনবেন। ধরেন আমার শরীরের ভিতরে কোষ আছে 100 ট্রিলিয়ন। আমার শরীরে কতগুলো কোষ আছে রে? এখন আমার শরীরের এই 100 ট্রিলিয়ন কোষ যদি আজকে বিভাজিত হয়, সবাই ধরো যে আমার শরীরে 100 ট্রিলিয়ন কোষ আছে, এরা সবগুলো আজকে বিভাজিত হলো, তাহলে কালকে কতগুলো কোষ হয়ে যাবে আমার? ধরো যে একদিন সময় লাগছে, তাহলে কালকে হবে 200 ট্রিলিয়ন। তাহলে আজকে আমার ওজন যদি হয় 62 কেজি, কালকে কত হবে? 124 কেজি হয়ে যাবে। আমার হাইট আজকে 5 ফুট 6 ইঞ্চি যদি হয়, তাহলে 11 ফুট 2 ইঞ্চি হয়ে যাবে। সম্ভব নাকি? এরকম কোনো দিন দেখছেন নাকি যে একটা মানুষকে কালকে দেখলাম 5 ফুট, আজকে হয়ে গেছে 10 ফুট, কালকে ছিল 50 কেজি, আজকে হয়েছে 100 কেজি, এরকম হয় নাকি? কেন হইল না? কারণটা হচ্ছে, মনোযোগ দিয়ে বোঝেন, কারণটা হচ্ছে আমাদের শরীরের ভিতরে মোট যতগুলো কোষ আছে সবগুলো কোষ বিভাজিত, এর অল্প মাত্র কোষ। ধরো যে 100 ট্রিলিয়ন কোষ আছে, এদের মধ্যে মাত্র 10 লাখ কোষের বিভাজন হচ্ছে, বাকিগুলো বিভাজন হচ্ছে না, তাই না? তাহলে অনুপাত কত হলো? 100 ট্রিলিয়ন অনুপাত 1। এই অনুপাতটা কি বলা হয়? মাইটোটিক ইন্ডেক্স। তাহলে মাইটোটিক ইন্ডেক্স কাকে বলে? মনোযোগ দিয়ে শুনবেন, শুনলে মুখস্থ করতে হবে না। তাহলে আমাদের দেহে মোট কোষের সংখ্যা এবং আমাদের দেহে বিভাজনক্ষম কোষের সংখ্যার অনুপাতকে বলা হয় মাইটোটিক ইন্ডেক্স। আমাদের দেহে মোট কোষের সংখ্যা এবং আমাদের দেহের বিভাজনক্ষম কোষের সংখ্যার অনুপাতকে বলা হয় মাইটোটিক ইন্ডেক্স। আমি আরেকবার বলি, আমাদের দেহের, আমাদের বলবো না, জীবদেহের মোট কোষের সংখ্যা এবং জীবদেহে বিভাজনক্ষম কোষের সংখ্যার যে অনুপাত, তাকে বলে মাইটোটিক ইন্ডেক্স। আমার প্রশ্ন হচ্ছে, এই গাধা করা জেনে আমার লাভ কি? আছে কোনো লাভ? অবশ্যই লাভ আছে। জীববিজ্ঞান লাভ ছাড়া ক্ষতির পথে হাঁটে না। আপনার অন্যান্য সাবজেক্ট পড়ে হয়তো, ধরো যে বাংলা পড়তেছো, উপন্যাস পড়ে হয়তো তোমার কোনো লাভ হবে না, কিন্তু জীববিজ্ঞান পড়লে লাভ হবে না, এটা অসম্ভব। লাভ হবেই। তোমাকে লাভটা বুঝতে হবে যে কোন জায়গায় লাভ হচ্ছে। দেখেন মাইটোটিক ইন্ডেক্সের লাভ কোথায়। ধরো যে আমার শরীরে এইখানে একটা টিউমার হয়েছে, গবেষণা করে দেখা গেল টিউমারে কোষ আছে 10 লাখ কোষ আছে। কতগুলো কোষ আছে?
এখন আমি এই টিউমারটা পরীক্ষা করে দেখলাম যে 10 লাখ কোষের মধ্যে 2 লাখ কোষে বিভাজন চলতেছে। কয় লাখ কোষে বিভাজন চলতেছে? 2 লাখ কোষের মধ্যে বিভাজন চলতেছে, ঠিক আছে। আচ্ছা, আর একজনের শরীরের ভেতরে একটা টিউমার আছে, ওর শরীরের ভেতরে ওই টিউমারটাতে 10 লাখ কোষ আছে, কিন্তু ওর ওই 10 লাখ কোষের মধ্যে 8 লাখ কোষের মধ্যেই কোষ বিভাজন চলতেছে। তাহলে কার মাইটোটিক ইন্ডেক্স বেশি হইল? বুঝলেন নাই? তাহলে মাইটোটিক ইন্ডেক্স বেশি মানে কি বুঝলাম? বেশি পরিমাণ কোষ বিভাজিত হচ্ছে। এখন বেশি পরিমাণ কোষ যদি বিভাজিত হয় তাহলে টিউমারটা ধীরে ধীরে বড় হবে না ছোট হবে? তার মানে বেশি বেশি কোষ বিভাজন হচ্ছে, তাহলে টিউমারটা ধীরে ধীরে কী হবে? তাহলে মাইটোটিক ইন্ডেক্সের গুরুত্ব হচ্ছে, এটা মেডিকেলের একটা টেস্টে ব্যবহার করা হয়, যে একটা টিউমারের মাইটোটিক ইন্ডেক্স দেখে আমরা বলতে পারি যে এই টিউমারটা কি ধীরে ধীরে বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে, বা কত দ্রুত বড় হচ্ছে, এটা মাইটোটিক ইন্ডেক্স দেখে বলা সম্ভব। বুঝতে পারছেন? তাহলে এটাকে আন্দাজি রে, এটার গুরুত্ব আছে না? আছে। তাহলে দিস ইজ মাইটোটিক ইন্ডেক্স। এতটুকুতে কারো কোনো সমস্যা থাকলে বলেন। আছে কোনো সমস্যা? ভেরি আচ্ছা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।